কি করছিলাম রে আমরা? স্যার ওই নন অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো বলছি। সব প্রবলেম হয়েছিল? কটা প্রবলেম হয়েছে? লাস্ট কি প্রবলেম আছে একটু বল। স্যার লাস্ট একটা স্ট্রাকচার দিয়েছিলেন, ওটার অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক বলতে। আচ্ছা আচ্ছা, আজকে আমরা জিওসি হয়নি তো তোদের, তাই তো সৃজিতা? হ্যাঁ স্যার। না ম্যাম, এই সরি স্যার। ওকে, আর একটা জিনিস বলা, আজকে তোরা ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে জানিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওই জিওসিটাই হবে নাকি ডাউট ক্লিয়ারিং এ? থার্মোডাইনামিক্স স্যার, থার্মোডাইনামিক্সটা নিউমেরিক্যালস গুলো একটু পড়ালে ভালো হতো। না না, তুই আগের দিন তো বললি সৃজিতা যে আজকে তো এক্সাম আছে জিওসি, তো একটা চ্যাপ্টার হয়ে যাক, আরো তো ডাউট ক্লিয়ারিং হবে আমাদের। স্যার আজকে এক্সামটা হবে না, ওটা মঙ্গলবার হবে। হ্যাঁ মঙ্গলবার হবে। এবার আমাকে মানে ম্যাডাম, যেহেতু তোদের জিওসিটা হয় না, আমি জানতাম জিওসিটা তোদের হয়ে গেছে, ঠিক আছে? তো একটা জিনিস ভালো করে হয়ে যাক, ডাউট ক্লিয়ারিং ক্লাসটা দেখি জিওসিটার প্রবলেম করে ডান করবি না, মানে নেক্সট ডে আমরা যখন দেখ একটা জিনিস ভালো করে হয়ে যাক, আমার মনে হয় তার বেটার হবে, সব একদিকে ঘেটে লাভ নেই। সো আমাকে হ্যাঁ স্যার, তাহলে পরের ক্লাসে ওই ডাউট ক্লিয়ারিংটাই হোক। হ্যাঁ মানে অ্যাটমিক স্ট্রাকচারে জিওসির উপর ডাউট ক্লিয়ারিং যা আছে বা পিরিয়ডিসিটি যা পড়েছিস সেটা যদি কোনো ডাউট ক্লিয়ারিং থাকে সেগুলোকে ক্লিয়ার করে নে, মানে যেটা হয়ে গেছে, ঠিক আছে, ভালো করে। আর অ্যাটমিক স্ট্রাকচারটা ভালো করে হয়ে গেছে, এক্সামও দেওয়া গেছে, যদি কোনো ডাউট থাকে বা কোশ্চেন্স থাকে তোদের করতে পারিস। আর আমি আবার নেক্সট উইকে আমি আরেকটা ডাউট ক্লিয়ারিং ক্লাস অ্যারেঞ্জমেন্ট করছি, যেটা থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম যা যা আছে সেগুলো হয়ে যাবে। সৃজিতা, প্রবলেম হবে না তো? না স্যার। সিমরান? না স্যার। ওকে, মানে একটা জিনিস ভালো করে কমপ্লিট হোক, যেটা চলছে সেটা ভালো করে কমপ্লিট হয়, আমরা নেক্সটটাতে এন্টার করছি। ওকে, সো একটা লাস্ট একটা প্রবলেম, এই অ্যারোমেটিক, এটা বলে ফেল দেখি কি হবে। এটা কি করানো হয়েছিল দেখ তো? এটা হয়েছিল? হ্যাঁ, এটাই লাস্ট ছিল। লাস্ট হয়েছিল। কিন্তু স্যার ওটা n এর উপর প্লাস ছিল। শুনতে পাচ্ছিস মৌমি? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ বল। হ্যাঁ, এর উপর প্লাস ছিল। তাই এটা কি হয়েছিল? নন অ্যারোমেটিক হয়েছিল তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, এই প্রবলেমটা কি হয়েছিল নাকি দেখতো? না, এটা হয়নি। এটা বলে ফেল দেখি, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। দিস ইজ অ্যাডভান্স প্রবলেম। অ্যারোমেটিক আইআইটিতে একবার এসেছিল এটা, ঠিক আছে? সো এটা বল সৃজিতা। হ্যাঁ স্যার, আঁকছি। এই একটা আর একটা। স্যার এটা অ্যারোমেটিক। হ্যাঁ স্যার, অ্যারোমেটিক হবে। আচ্ছা, কেন ফার্স্টেরটা কেন হবে বল? স্যার 4n + 2 = 10 হচ্ছে, তাহলে তো n = 2 মানে হবে। সৃজিতা, এটা সাইক্লিক আছে, ফার্স্ট কন্ডিশন ফুলফিল। হ্যাঁ স্যার, আমারও বেরিয়েছে। ফার্স্ট কন্ডিশন ফুলফিল করলে সাইক্লিক আছে, ওকে। সেকেন্ড কন্ডিশনে বলেছে অল দ্য অ্যাটমস হ্যাভ টু বি প্ল্যানার অর sp2 হাইব্রিডাইজ। দেখ প্রত্যেক sp2 হচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ। ওকে, 4n + 2 পাই ইলেকট্রন ফলো করতে হবে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10টা। 4n + 2 = 10, 4n = 8, মানে n = 2, মানে অ্যারোমেটিক কন্ডিশন ফুলফিল করেছে, তাই তো সৃজিতা? হ্যাঁ স্যার। বাট দিস ইজ নট দ্য অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে? মানে অ্যারোমেটিক হওয়ার কথা ছিল, বাট সব কথা তো সব থাকে না, কথার মতো থাকে না, বুঝলি তো? উইথ টাইম ইট উইল চেঞ্জেস অবভিয়াসলি। সো দ্যাটস ফর, মানে ওরকম কোনো ব্যাপার নেই, আই এম জাস্ট জোকিং। দেখ এখানে একটা হাইড্রোজেন আছে সৃজিতা, এই যে 3টে বন্ড আছে দেখতে পাচ্ছিস, এই এটা কার্বন, একটা বন্ড, দুটো বন্ড, 3টে বন্ড, এখানে একটা হাইড্রোজেন আছে তো। হ্যাঁ স্যার। মৌমি, এখানে একটা হাইড্রোজেন দেখতে পাচ্ছিস, মানে নেই, মানে এখানে তো একটা হাইড্রোজেন থাকবে তো সৃজিতা। হ্যাঁ।
এই হাইড্রোজেন গুলো কি করে, যেহেতু দুটো পাশাপাশি ইন্টারফেসিং হাইড্রোজেন, দ্যাটস ফর দ্য রিজন দিস হাইড্রোজেন রিপিল ইচ আদার। ওকে, দুটো হাইড্রোজেনের মাঝখানে রিপিল করে, একটা স্টেরিক হিন্ড্রেন্স, মানে খুব স্লাইটলি অ্যামাউন্ট স্টেরিক হিন্ড্রেন্স ক্রিয়েট হয়। যদি ক্রিয়েট হয়, ও কি করে, এই প্লেনের থেকে একে সরিয়ে দেয়, মানে একে ধাক্কা দিল, মানে কি প্লেনটা চলে গেল। আর প্লেনটা যদি উঠে যায়, অ্যাবভ দ্য প্লেন হয়ে যায়, তাহলে এটা তো আর প্ল্যানার থাকলো না। সৃজিতা, ইট ইজ ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। মৌমি, এটা বুঝতে পেরেছিস না আবার বলবো? না স্যার, স্যার আর একবার বলবেন? এই দুটো হাইড্রোজেনকে দেখতে পাচ্ছিস, এই দুটো হাইড্রোজেন আছে। হ্যাঁ স্যার। এই দুটো হাইড্রোজেন কি করে, দুটো দেখ ইন্টারফেসিং হাইড্রোজেন, মানে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে জাস্ট। সো এটা কি করে, রিপিল করে। এই দুটো হাইড্রোজেন যদি রিপিল করে, এই যে প্লেনটা আছে, এই কার্বনের প্লেনটা আর এই কার্বনের প্লেনটা, এটা জাস্ট ওপরের দিকে উঠে যায়। যদি রিপিল করে তাহলে ওপরের দিকে উঠে যাবে, তাই তো সিমরান? হ্যাঁ স্যার। আর যদি ওপরের দিকে উঠে যায় তাহলে কি হবে, এখানে আমরা তো প্লেনের মধ্যে থাকলো না, সেম প্লেনে থাকলো না, বা প্ল্যানারও হলো না এই কার্বনটা আর এই কার্বনটা। বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা দ্যাটস ফর দ্য রিজন দিস ইজ আ নন অ্যারোমেটিক কম্পাউন্ড। ইট ইজ ক্লিয়ার অর নট? মৌমি, বুঝতে পেরেছিস? সিমরান? হ্যাঁ স্যার। সুশান্ত? হ্যাঁ স্যার। সুশান্ত, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এবার নেক্সটটা বলে ফেল দেখি সৃজিতা। স্যার একটু দাঁড়াবেন, ওই কনক্লুশনটা লিখে নি। এটা এক্সপ্লেনেশনটা লিখে নে। The like these two interfacing hydrogen just repel each other. These two interfacing hydrogen just repel each other. জাস্ট আমার প্রবলেমগুলি ভালো করে করিস, এক্সট্রা করে নতুন করে প্রবলেম করার দরকার নেই। এই প্রবলেমের মধ্যে যে কোনো প্রবলেম পেয়ে যাবি। আরেকবার বলুন। ফেসিং। জাস্ট two interfacing hydrogen repel each other. Repel each other, hence the planarity will lose. So that's for the reason this is non-aromatic. Planarity will lose, that's for the reason this is non-aromatic. এটা কি হবে সৃজিতা? নেক্সটটা সৃজিতা, নেক্সট এটা কি হবে পরেরটা? অ্যারোমেটিক হবে। আচ্ছা দেখ, এখানে কি হচ্ছে, এখানে রিপিল করার মতো কেউ নেই, বিকজ এটা অ্যাবভ দ্য রিং হয়ে আছে। এটাকে আমরা পরে শিখবো, এটাকে ব্রিজের কার্বন বলি, মানে রিং এর বাইরে বেরিয়ে আছে। ঠিক আছে, মানে রিং এর বাইরে কার্বনটা আছে, সো রিপিল করার মতো হাইড্রোজেন নেই। সো দ্যাটস ফর দ্য রিজন দিস ইজ অ্যারোমেটিক। মৌমি, বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার। সিমরান? হ্যাঁ স্যার। সৃজিতা? সুশান্ত? হ্যাঁ স্যার। ওকে, সো দিস ইজ দ্য অ্যারোমেটিক কম্পাউন্ড। স্যার একটু ওয়েট করবেন, লিখে নি। হ্যাঁ, লিখে রাখিস। দিস কার্বন ইজ অ্যাট দ্য ব্রিজেড পজিশন। ব্রিজের মানে দেখ, ব্রিজের মতো দেখতে হয়ে আছে, মানে রিং এর বাইরে বেরিয়ে আছে। সো রিপালশনের এখানে কোনো ব্যাপার নেই। সো দ্যাটস ফর দ্য রিজন দিস ইজ দ্য অ্যারোমেটিক কম্পাউন্ড। স্যার আর একবার বলবেন? সো লেখ দিস কার্বন, এটা শর্টে লিখে রাখ, ঠিক আছে, এর পাশে দিয়ে লিখে রাখ, দিস কার্বন অ্যাট দ্য ব্রিজেড পজিশন, ব্রিজ হেড position. So this is a non-aromatic compound. No, sorry, aromatic compound. হ্যাঁ হয়ে গেছে। ওকে, তোদের ইন্ডাকটিভ এফেক্ট হয়েছিল? হ্যাঁ স্যার, একটা স্যার করিয়েছিল। হ্যাঁ স্যার হয়েছিল। প্লাস আই এফেক্ট আর মাইনাস আই এফেক্ট। রেজোনেন্স হয়নি তো? না স্যার, রেজোনেন্সটা হয়নি। আচ্ছা, প্লাস আই না, রেজোনেন্সটা উনি করিয়েছিলেন, কিছুটা হয়েছিল স্যার, একদম স্টার্টিং জাস্ট। আচ্ছা ঠিক আছে, আমি করাচ্ছি। প্লাস আই মানে কি রে? প্লাস আই একটা স্যার করি মানে কি, অভিষেক ধর স্যার করেছিল? না না, অন্য একজন। স্যার আপনিও করি। আচ্ছা, ইন্ডাকটিভ এফেক্ট মানে কি? দেখ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি ইন্ডাকটিভ এফেক্ট মানে কি? মৌমি, ইন্ডাকটিভ, হোয়াট ইজ কল্ড দ্য ইন্ডাকটিভ এফেক্ট? স্যার ডেফিনেশনটা ঠিক মনে নেই।
আচ্ছা ডেফিনেশনের দরকার নেই, মানে কি বুঝেছিস সৃজিতা? Attracting shared pair of electrons in case of covalent bond only. না 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 না, ইন্ডাকটিভ এফেক্ট মানে অ্যাকচুয়ালি বোঝা হলো Sir, the effect where the sigma bond electron displacement occurs. হ্যাঁ সিগমা বন্ড ইলেকট্রনটা যেখানে যায়, ভাব CCl CCl, এদের ক্লোরিন অ্যাটম ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাই তো সৃজিতা? ক্লোরিন যদি হ্যাঁ। ইলেকট্রোনেগেটিভ বেশি হয় তাহলে দ্যাটস ফর দ্য রিজন ইট উইথড্রস দ্য ইলেকট্রন টুয়ার্ডস ইট, এটা নিজের দিকে ইলেকট্রনটা টানবে এবং ইট উইল ডেভেলপ আ পার্শিয়াল নেগেটিভ চার্জ। কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে কারোর মাথায় যদি এক্সেস ইলেকট্রনস থাকে তাহলে ইট উইল ডেভেলপ আ নেগেটিভ, অ্যান্ড ইফ সাম অ্যাটমস হ্যাভ লুসেস ইলেকট্রনস সো ইট উইল ডেভেলপ আ পার্শিয়াল পজিটিভ চার্জ। ওকে, সো এটা পার্শিয়াল পজিটিভ, এটা পার্শিয়াল পজিটিভ, এটা পার্শিয়াল পজিটিভ, which one have the more partial positive character সৃজিতা? প্রথমে যেটা আছে। ইয়েস, তাহলে এটাকে যদি del 1 নাম দিই, এটা যদি del 2, এটা যদি del 3 নাম দিই, তাহলে del 1 plus then del 2 plus greater than del 3 plus. Is it okay? হ্যাঁ। ওকে, সো দ্যাটস ফর দ্য রিজন আমরা বলতে পারি এই যে সিগমা বন্ডসটাকে আমরা এই ক্লোরিনটাকে টানছে, মানে কোনো একটা এমন একটা এফেক্ট, দেখ এফেক্ট মানে যেমন লাভ ইজ সামথিং এফেক্ট, মানে এটার জন্য তো ভালো হতে পারে খারাপও হতে পারে, ঠিক আছে? মানে এটা ইউ কান্ট টাচ দ্যাট, জাস্ট ইউ ক্যান ফিল দ্যাট। সো ইফ ইন্ডাকটিভ হোক, রেজোনেন্স হোক, হোয়াট এভার, জাস্ট দিস ইজ দ্য এফেক্ট হোয়াট দ্য সাম রেজাল্ট উইল বি ফর্মড, ঠিক আছে? মানে বা কখনো ইলেকট্রনের সংখ্যা বাড়ছে কমছে, ঠিক আছে, লুজ করছে গেইন করছে। সো এইটা ক্লোরিনটার মধ্যে এমন একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকছে যেটা সিগমা বন্ডের ইলেকট্রনটাকে নিচের দিকে টানতে পারে, ঠিক আছে? সো এটাকে এই এফেক্টটা তৈরি হয়, সেটাকে ইন্ডাকটিভ এফেক্ট বলি। দুভাগে ভাগ হয়, তুই জানিস, প্লাস আই এফেক্ট আর হলো মাইনাস আই এফেক্ট, তাই তো? প্লাস আইটাকে আমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বলি, মাইনাস আইটাকে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বলি। আমি এক্সাম্পলগুলো লিখিয়েছিলাম সিমরান, তাই তো রে? হ্যাঁ স্যার লিখিয়েছিলেন। সৃজিতা লেখা আছে খাতায়? হ্যাঁ। ওকে, সো প্লাস আই এক্সাম্পল কয়েকটা আছে যেগুলো অ্যালকাইল গ্রুপ, এগুলোকে আমরা প্লাস আই ইফেক্ট ইলেকট্রন যারা ডোনেট করে। মাইনাস আই ভাব যারা ইলেকট্রন উইথড্র করে, যেমন অ্যালডিহাইড, অ্যালকোহল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে? তারপরে NO2, CR, এইগুলো যারা ইলেকট্রন উইথড্র করে, আমার লেখানো আছে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, ঠিক আছে, এস্টার, আমার পরপর অর্ডার দিয়ে লেখানো আছে, দেখবি এগুলোকে মাইনাস আই এফেক্ট বলে। ওকে, এটা বল দেখি কি হবে? এক সেকেন্ড, আমি একটু অফ করছি। সৃজিতা বল দেখি কি হবে? হোয়াট উইল বি দ্য স্টেবিলিটি অর্ডার অফ দিস কার্বোক্যাটায়ন? হোয়াট উইল বি দ্য স্টেবিলিটি অর্ডার অফ দিস কার্বোক্যাটায়ন? হোয়াট উইল বি দ্য স্টেবিলিটি অর্ডার অফ দিস কার্বোক্যাটায়ন? সিমরান, মৌমি, সব বুঝতে পারছি না। স্যার বুঝতে পারছি না। ফার্স্ট এর দেখ এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 এরটা সৃজিতা 1 এরটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন?
স্যার 3 ডিগ্রি। ইয়েস, দেখ এটাকে এরকম ভাবে লিখতে পারি তো, CH3 C প্লাস এদিকে CH3 এদিকে CH2 এদিকে CH3। ওকে সৃজিত, এটা বুঝতে পেরেছিস? এটাকে এরকম ভাবে লেখা যায় তো? হ্যাঁ স্যার। পরেরটাকে CH3 হোল 3 C প্লাস, এটাকে এরকম ভাবে লিখতে পারি না? ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে কি? কার্বোক্যাটায়নের কার্বনটা যতগুলো কার্বনের সাথে অ্যাটাচ থাকে সেটাকে আমরা ডিগ্রি বলি। ওকে, কার্বোক্যাটায়নের কার্বনটা যতগুলো কার্বনের সাথে অ্যাটাচ থাকে সেটাকে ডিগ্রি বলি। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। 3 ডিগ্রি। মমি, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? হ্যালো স্যার ঠিক বুঝতে পারলাম না। স্যার ওটা উপরে কি লিখেছেন, মানে সি এর উপরে ওটা CH প্লাস আছে? প্লাস 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 ক্যাটায়ন, এই এদিকে এটাও CH3 3 ডিগ্রি হবে। এটা 3 ডিগ্রি হবে। তাই তো মমি? এবার বুঝতে পারিসনি 3 ডিগ্রি? না স্যার। এই যে কার্বোক্যাটায়নটা দেখতে পাচ্ছিস, এই যে ক্যাটায়ন, হ্যাঁ। ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে বোঝা যার মধ্যে ইলেকট্রন শর্টেজ আছে। ওকে, এই ক্যাটায়নটার সাথে, বা ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, এই কার্বোক্যাটায়নটার সাথে কটা কার্বন অ্যাটাচ আছে? 3টে। যতগুলো কার্বন অ্যাটাচ থাকে ততগুলো ডিগ্রি হয়। বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার পেরেছি। ওকে, এটা বল দেখি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? মমি? 2 ডিগ্রি। 2 ডিগ্রি। ইয়েস। এটা বল দেখি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 3 ডিগ্রি। মমি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা সরি হ্যাঁ এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি, এটা কোনো ডিগ্রিই নয়। তাই তো রে? হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার তুই বল হুইচ কার্বোক্যাটায়ন, হুইচ ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোস্ট স্টেবল? সৃজিদা, এগুলো কি পড়েছিস না পড়িসনি? না স্যার, এই পার্টটা আমার এখনো পড়া হয়নি। ওকে 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 ওকে, ঠিক আছে। স্যার হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আরেকবার কোশ্চেনটা স্যার একবার বলবেন কি বললেন? ঠিক আছে, একবার প্রথম থেকে স্যার বলছি। একটু দাঁড়াবেন, লিখছি। না 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 না, ঠিক আছে, এরপর লিখিস। আগে তুই যখন পড়া হয়নি যখন, তাহলে আমি এখন বলে কি হবে? ঠিক আছে, আমি জাস্ট পড়িয়ে নি, তারপরে বলছি আবার। আমি ভেবেছি তোর পড়া হয়ে গেছে কার্বোক্যাটায়ন পার্টটা। স্যার আপনি পড়িয়েছিলেন কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, তারপর হাইপার কনজুগেশন, এই পার্টটা পড়িয়েছিলেন। হ্যাঁ, সৃজিতার পড়া হয়নি নাকি? না স্যার এখনো হয়নি। সৃজিতা ক্লাসে ছিলিস না সেদিন? না ছিলাম না। ওকে আমি রেকর্ডিংটাও এখনো পাইনি ওই দিনের। ওকে ঠিক আছে, আমি একটু শর্টে বলে দিচ্ছি। কার্বোক্যাটায়ন মানে বোঝায় ইন্ডাকটিভ ইফেক্টটা, দেখেছিস তো? ইন্ডাকটিভ ইফেক্টটা জানিস তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, কার্বোক্যাটায়ন মানে বোঝায় যেখানে ইলেকট্রন শর্টেজ আছে। ওকে, আর কার্বোঅ্যানায়ন মানে বোঝায় যেখানে ইলেকট্রন এক্সেস আছে। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ। ওকে, সো এটা পরে লিখিস, তার আগে এটা একটু লেখ। আমি এটা মুছছি, ঠিক আছে? আমি আবার লিখে দিচ্ছি। লিখতে হবে না, আমি লিখে দিই। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন সৃজিদা? এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। 3 ডিগ্রি, আচ্ছা। একজন নতুন কে জয়েন করলো, তৃপ্তি। আজকে কি নিউ? হ্যালো স্যার আগে ক্লাস করেছি। আচ্ছা, 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি। এই CH3 গ্রুপে কি এফেক্ট থাকে সৃজিদা? এই CH3 মিথাইল গ্রুপে কি এফেক্ট থাকে? মিথাইল গ্রুপে কি এফেক্ট থাকে? দেখ, আমি প্লাস আই মাইনাস আই যখন লিখিয়েছিলাম, ঠিক আছে, প্লাস আই মাইনাস এ প্লাস আই এফেক্ট মানে বোঝে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ওকে, প্লাস আই এফেক্ট যখন লিখিয়েছিলাম তখন দেখবি মিথাইল, ইথাইল এগুলোকে প্লাস আই মধ্যে ফেলেছিলাম। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। তাহলে মিথাইল গ্রুপের কি এফেক্ট আছে? প্লাস আই। প্লাস আই।
কার্বোক্যাটায়ন মানে কি বোঝায়? শর্টেজ বোঝায়। ভাব এই যে CH3 গ্রুপ কি কাজ করে, CH3 গ্রুপে এটা এরকম থাকবে নিশ্চয়ই। প্লাস আই মানে কি? জাস্ট ইলেকট্রন ডোনেট করে, মানে ইলেকট্রন ডোনেট করছে, তাই তো রে? হ্যাঁ। এখানে বল এই কম্পাউন্ডটাতে তিনটে প্লাস আই এফেক্ট একে ডোনেট করে স্যাটিসফাই করছে, একে দুজন স্যাটিসফাই করছে, একে একজন স্যাটিসফাই করছে। হুইচ ওয়ান ইজ মোর স্টেবল সৃজিতা? যেটা একজন একটা দিয়ে স্যাটিসফাই করছে। নো, কার্বোক্যাটায়ন মানে কি? যেখানে ইলেকট্রন শর্টেজ। ওকে, হ্যাঁ। ভাব তোর একটা কিছু তুই ডিমান্ড করেছিস, মানে যেটা তিনজন মিলে স্যাটিসফাইড করছে ওটা। হ্যাঁ, তুই ভাব সৃজিতা তুই কোন একটা ডিমান্ড করেছিস, তোর ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য ভাব তোর দাদা একটা কিছু দিল, ঠিক আছে, আরেকজন আরেকটা দাদা আরেকটা কিছু দিল, আর একটা কেউ কোনো রিলেটিভস আর একটা কিছু দিল, ঠিক আছে, তাহলে তুই কোনটাতে সবচেয়ে বেশি স্টেবিলিটি বা কোনটাতে সবচেয়ে বেশি হ্যাপি হবি? যখন একজন মিলে দেবে না যখন তিনজন মিলে দেবে? তিনজন মিলে দেবে। ওকে, সো শর্টেজ মানে কি? আমাদের কার্বোক্যাটায়নের শর্টেজকে ফুলফিল করার জন্য আমাদের ডোনেটিং গ্রুপ বেশি করে দরকার, বুঝতে পেরেছিস? মানে তোর কাছে যদি এক্সেস অফ দ্য মানি থাকে অর তোর কাছে যদি পুরো শর্টেজ অফ দ্য মানি থাকে, ইউ আর নট স্টেবল। মানে তোর কাছে যেমন খুব এক্সেসে থাকলেও তুই স্টেবল নোস, আবার খুব শর্টেজ থাকলেও তুই স্টেবল নোস, ঠিক আছে? সো স্টেবিলিটি মানে বোঝায় ইউ হ্যাভ নো চার্জেস, মানে ইউ হ্যাভ নো প্রেসার। না বুঝতে পারিসনি? হ্যাঁ পেরেছি। ওকে, সো এখানে দেখ তিনটে মিথাইল গ্রুপ একে স্টেবল করছে, একে দুটো মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, তাহলে কোন ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। দ্যাটস ফর দ্য রিজন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ গ্রেটার স্টেবল দ্যান 2 ডিগ্রি দ্যান 1 ডিগ্রি। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ। তৃপ্তি, সুশান্ত? হ্যাঁ স্যার। মৌমিক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এখানে যদি আমি এটা কার্বো অ্যানায়ন করে দিতাম, এটা যদি কার্বোক্যাটায়ন না করে কার্বো অ্যানায়ন করে দিতাম, তাহলে কি হতো ব্যাপারটা? কার্বো অ্যানায়ন মানে কি? যেখানে সিস্টেমে ইলেকট্রন এক্সেস আছে, তাহলে আমাদের টার্গেট কি? এক্সেসটাকে আরো বাড়ানো না এক্সেসটাকে কমানো? হ্যাঁ। উইথড্র করা, উইথড্র করা। এক্সেস কমানো। যদি উইথড্র গ্রুপ না থাকে তাহলে যাতে এক্সেসটা কমে সেটাকে দেখবো, তাই তো? হ্যাঁ স্যার। সৃজিতা দেখ এখানে তিনটে প্লাস আই একে এক্সেস করছে, এখানে দুটো প্লাস আই একে এক্সেস করছে, এখানে একটা প্লাস আই একে এক্সেস করছে। এক্সেসটা কোথায় কম করছে? প্লাস সাইড মানে একটা যেখানে করছে। তাহলে 1 ডিগ্রি কার্বো অ্যানায়নটা বেশি স্টেবল, 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন বেশি স্টেবল দেন 2 ডিগ্রি দেন 3 ডিগ্রি। বুঝতে পেরেছিস সৃজিতা? হ্যাঁ স্যার। কনসেপ্ট ক্লিয়ার তো? জাস্ট এগুলো কিন্তু মুখস্থ করতে যাস না, ঠিক আছে? অর্গানিক পোরশন যদি মুখস্থ করতে যাস ইউ উইল ফরগেট এভরিথিং। আমি আবারও বলছি, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে প্রবলেম দেখবি, ডিফারেন্ট প্রবলেম আসবে, শুধু কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। বুঝতে পেরেছিস তোরে? হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, একটু লিখে নিবি, তারপর আমি মুভ করছি। হ্যাঁ স্যার। স্যার বলছি যে তাহলে আজকের এক্সট্রা ক্লাসটাতে কি আপনি আইইউ প্যাকটাও করাবেন? যা বলবি তুই, বললাম তো অর্গানিকে। কারণ আগে মানে আপনি যখন ফার্স্ট আইইউ প্যাক করিয়েছেন তখন অনেকগুলো প্রবলেম করিয়েছিলেন, কিন্তু পরে যখন আমি করতে গেছিলাম তখন কয়েকটা বুঝতে পারিনি, তো ওইগুলোই আরো তাই তো বললাম তোকে যে যা যা প্রবলেম আছে লিখে রাখবি, তোকে আগের দিনই বলেছিলাম লিখে রাখবি, প্রত্যেকজন সবাই বলবি আমি যা যা অ্যাটমিক স্ট্রাকচার হোক অর্গানিক আজকে যত অবধি পড়াচ্ছি তার মধ্যেও যদি কোনো ডাউট থাকে এভরিথিং, ঠিক আছে? মানে একটা করে যেটা করছিস ভালো করে করা, আমার এটাই টার্গেট। যদি 5টা চ্যাপ্টার পড়িস 5টা চ্যাপ্টার যেন তোকে যেখান থেকে কোশ্চেন আসে সেখান থেকে পারবি, এরকম ভাবে পড়, ঠিক আছে? চারদিকে ঘাটিস না। আমি যখন গার্জেন মিটিং হয়েছিল তখন আমি বলেছিলাম যে যেটা করছিস তুই ভেবে নে, তুই যেটা করছিস সেটাই শুধু তো পরীক্ষায় আসবে, তুই পরের চ্যাপ্টারের কথা পরে ভাব, ঠিক আছে? হ্যাঁ স্যার। একটা একটা করে স্টেপ এগো, দেখবি প্রত্যেকটা খুব ভালো করে তৈরি হয়ে যাবে। বল দেখি সৃজিতা লেখা হয়েছে?
হ্যাঁ স্যার, কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে 3 ডিগ্রিটা গ্রেটেস্ট আর অ্যানায়নের ক্ষেত্রে 1 ডিগ্রিটা গ্রেটেস্ট। হ্যাঁ মানে এটা 1 ডিগ্রি গ্রেটেস্ট, বাট কনসেপ্টটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ তোর প্লাস আই মাইনাস আই এফেক্টটা সত্যি করে এক্সাম্পল কি লেখানো আছে না নেই? হ্যাঁ, আমার আপনারটা লেখা নেই, আরেকজন যিনি করিয়েছিলেন ওনারগুলো লেখা আছে, উনি তো লেখাচ্ছিলেন। তো ওখানে CH3 মানে গ্রুপগুলো ওরকম ওয়াইজ গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে লেখা আছে। আছে মাইনাস আই এফেক্টের এক্সাম্পল লেখানো আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বল দেখি তাহলে। এই দুটোর মধ্যে কে বেশি স্টেবল? সৃজিতা, এই দুটোর মধ্যে কে বেশি স্টেবল? CH3 যেটা। ইয়েস, বিকজ এখানে প্লাস আই এফেক্ট একে স্টেবিলাইজ করছে। NO2 গ্রুপে কি এফেক্ট থাকে? মাইনাস আই এফেক্ট, তাই তো? মাইনাস আই এফেক্ট, মাইনাস আই টানবে, টেনে এখানে আরো শর্টেজ করে দিচ্ছে। আমাদের তো শর্টেজ চাই না, আমরা শর্টেজ ফুলফিল করতে চাই। হ্যাঁ বুঝতে পেরেছিস তো? হ্যাঁ ওকে। এই সৃজিতের অ্যাটমিক স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে? না স্যার। শুধু জিওসি? হ্যাঁ আর কি আসবে? ওকে, হাইপার কনজুগেশন কনসেপ্টটা কি জানিস না জানিস না? না স্যার। না স্যার। ওটা তো লেখানো আগের ক্লাসে হয়েছিল, ঠিক আছে? লিখানে হাইপার কনজুগেশন বলে। হাইপার কনজুগেশন বলে সিমরান তো জানিস, তাই তো? হ্যাঁ স্যার। হাইপার কনজুগেশন মানে একটু ছোট্ট করে লিখে রাখিস, বিসাইড দ্য কার্বোক্যাটায়ন, বিসাইড দ্য কার্বোক্যাটায়ন free radical, beside the carbocation free radical and the double bond carbon, and the double bond carbon is called the alpha carbon, is called the alpha carbon. Okay, is called the alpha carbon. হ্যাঁ স্যার। The hydrogen is attached with the alpha carbon. এবার পরে প্যারা চেঞ্জ করলে the hydrogen is attached with the alpha carbon. The hydrogen is attached with the alpha carbon is called alpha hydrogen. Is called alpha hydrogen. Attached with The hydrogen is attached with the alpha carbon. The hydrogen is attached with the alpha carbon is called the alpha hydrogen. Is called the alpha hydrogen. Okay. পরে প্যারা চেঞ্জ করলে greater the number of alpha hydrogen, greater the number of alpha hydrogen, greater it will be more stable. Greater the number of the alpha hydrogen, greater it will be more stable. Greater it will be more stable. Okay. সৃজিতা বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ এবার ওই প্রবলেমটা লেখ। ফার্স্ট যে প্রবলেমটা লিখিয়েছিলাম এবার ওটা লিখে ফেল। লেখা আছে না আবার বলতে হবে? স্যার আর একবার বলুন। আচ্ছা এটা নিটে রিপিট করেছিল প্রবলেমটা, মেন্স যেই মেন্সেও দিয়েছিল একবার।
ওকে, লিখে নে। লিখেছিস সৃজিতা? সুশান্ত, তানিয়া না কি যেন নাম, তৃপ্তি? লিখছি। মমি হয়েছে? হ্যাঁ স্যার লিখেছি। ওকে, এই সিএসসি হোল্ডিং আমরা এরকম ভাবে না লিখে এদিকে সিএসসি লিখে দিই। দেখ ইসে কেউ একজন বলছে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই তো সৃজিতা? এটাও 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা কোনো ডিগ্রি নয়। হ্যাঁ, বুঝতে পেরেছিস তো সবাই? হ্যাঁ। ওকে, এবার দেখ আমরা তাহলে জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ম্যাক্সিমাম স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি, বাট দুটোই তো 3 ডিগ্রি। তখন আমরা স্টেবিলিটি কিভাবে ফাইন্ড করব? তখন উই হ্যাভ টু হেল্প উইথ দ্য হাইপার কনজুগেশন এফেক্ট। ওকে, হাইপার কনজুগেশনটা কি বলে? কার্বোক্যাটায়ন অর ফ্রি র্যাডিক্যাল অর ডবল বন্ড কার্বন, কার্বোক্যাটায়ন অর ফ্রি র্যাডিক্যাল অর ডবল বন্ড কার্বনের পাশের কার্বনটাকে আমরা আলফা কার্বন বলি। কি বললাম? এর পাশের কার্বনটাকে আমরা আলফা কার্বন বলি। ওকে, হ্যাঁ স্যার। এটা তাহলে আলফা কার্বন, এটাও তো আলফা কার্বন, এটাও তো পাশের কার্বন, হ্যাঁ, এটাও আলফা কার্বন। বুঝতে পেরেছিস? হ্যাঁ। আলফা কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন থাকে সেগুলোকে আমরা আলফা হাইড্রোজেনস বলি। ওকে, হ্যাঁ। তাহলে এই কম্পাউন্ডটাতে আলফা হাইড্রোজেন কাউন্ট করে বল দেখি সৃজিতা কটা আছে? এই ফার্স্ট নাম্বার কম্পাউন্ডে আলফা হাইড্রোজেনস কটা আছে মৌমি? স্যার 11টা। প্রথমে কি বাদ দিকে ওটা CH3 আছে? হ্যাঁ, এটা CH3, CH3, CH2, CH3। 8টা আছে স্যার। 8টা। হ্যাঁ, 8টা। সৃজিতা এখানে 3টে, এটা আলফা হাইড্রোজেনস। হ্যাঁ, এখানে 3টে, এখানে 3টে, এখানে 2টো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এখানে টোটাল আলফা হাইড্রোজেনস আছে 8 আলফা হাইড্রোজেনস, তাই তো? হ্যাঁ। এখানে কটা আলফা হাইড্রোজেনস আছে? এখানে 9টা। দেখ নিচে লেখা আছে গ্রেটার দ্য নাম্বার অফ আলফা হাইড্রোজেনস গ্রেটার ইট উইল বি মোর স্টেবল। হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? সৃজিতা 8 আলফাটা যেটা আছে প্রথমেরটা। হ্যাঁ হ্যাঁ, প্রথমেরটা। ওই 9টা। ওই যে লেখা, ও আচ্ছা আচ্ছা, ওটা তো 8 আছে, পরেরটা 9। হ্যাঁ, হ্যাঁ। তাই তো সৃজিতা? হ্যাঁ, আমি ওই আমার স্ক্রিনটা হেজি আসছে কেন বুঝতে পারছি, নিচেরটা 2 মনে হচ্ছে। ও না 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 না, নিচেরটা এই যে 9। আচ্ছা, তাহলে বেশিটাই 9টাই হবে। বুঝতে পেরেছিস তো? তাহলে অপশন 2 ইজ গ্রেটার দেন অপশন 1, তারপরে কি 2 ডিগ্রি 1 ডিগ্রি, দেন অপশন 3, দেন অপশন 4, দেন অপশন 5। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। ওকে, একটু দাঁড়াবেন, লিখে নি। হ্যাঁ হ্যাঁ। অপশন 5টাতে তো আলফা সংখ্যা 0 আছে তো? হ্যাঁ হ্যাঁ, কি বলছিস বল? অপশন 5 এ আলফা 0 আছে তো? আর অপশন 5 এ তো কোনো আলফা কার্বনই নেই, আলফা হাইড্রোজেনস কোথায় হ্যাঁ, থাকে? ওই জন্য। ঠিক আছে? স্যার বলছি কোশ্চেনটা কি ছিল, স্টেবিলিটির অর্ডারটা? হ্যাঁ, হোয়াট উইল বি দ্য স্টেবিলিটি অর্ডার অফ দিস কার্বোক্যাটায়ন? ঠিক আছে। সৃজিতা হলে বলিস, নেক্সটটা দেবো। হ্যাঁ স্যার, ফার্স্ট। হয়ে গেছে। মুছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার।
ওকে, এখানে বলছে এই কম্পাউন্ডটাতে বলছে দ্য টোটাল নাম্বার অফ দ্য আলফা হাইড্রোজেনস। এটা যেই মেন্সে দিয়েছিল, নিটে দেয়নি মনে হয়, এই মেন্সে দিয়েছে দ্য টোটাল নাম্বার অফ আলফা হাইড্রোজেনস ক্যালকুলেট করতে বলছে। সৃজিতা বল দেখি টোটাল নাম্বার। ফার্স্টে যে স্ট্রাকচারটা আছে দুদিকে, মানে ন্যাপথলিনটার যে স্ট্রাকচারটা, ওইটার কি মাঝখানে হাইড্রোজেন আছে? কোথায় রে? এখানে না না, মাঝখানটা মানে মানে ব্রিজ টাইপ যেটা আছে, দুটো স্ট্রাকচারকে অ্যাড করছে যেটা। এখানে হ্যাঁ হ্যাঁ। এই কার্বনটা কটা বন্ড হয়েছে? একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, চারটে বন্ড। হাইড্রোজেন কোথায় থাকবে? না, ওই ওই লাইনটার পাশে কি মানে একটা বন্ড স্ট্রাকচার দেওয়া আছে? এই যে এটা ডবল বন্ড দেওয়া আছে। ও আচ্ছা। মৌমি বল দেখি। সুশান্ত? সিমরান বল দেখি। করছি। মৌমি? স্যার করছি। দেখ এইগুলো কিন্তু খুব কনসেপচুয়াল। তো 11 এর জিওসি যদি খারাপ হয় মানে 12 এর কোনো চ্যাপ্টার অর্গানিক কোনো কাজেই লাগবে না, ঠিক আছে? আর 11 এ অর্গানিক কোনো যাবে না। সো কনসেপ্টগুলোকে ভালো করে, ঠিক আছে, পুরোটাই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। ঠিকঠাক কনসেপ্ট জেনে থাকলে সবগুলো করতে পারবি, কিচ্ছু আটকাবে না। সৃজিতা বল দেখি কি বলেছিলাম, আলফা হাইড্রোজেন কিভাবে ক্যালকুলেট করতে হয়? একটা কার্বনের চারিদিকে কতগুলো হাইড্রোজেন আছে? না 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 না, যে কার্বনের চারিদিকে নয়, কার্বনের চারিদিকে নয়, একদমই নয়। কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, দাঁড়া, কার্বোক্যাটায়ন, ডবল বন্ড কার্বন অর ফ্রি র্যাডিক্যাল, এর পাশের কার্বনটাকে আমরা আলফা কার্বন বলি, তাই তো রে? হ্যাঁ, আর ওর সাথে যে হ্যাঁ হাইড্রোজেনগুলো সেগুলো আলফা হাইড্রোজেন। তাহলে আমাদের ডবল বন্ড কার্বন কোনগুলো দেখি? ডবল বন্ড কার্বন কোনগুলো? এইটা ডবল বন্ড কার্বন, হ্যাঁ, এইটা ডবল বন্ড কার্বন আর এইটা ডবল বন্ড কার্বন। আর এইগুলোর সাথে তো কিছু নেই, হবেই না, ছেড়েই দে। তাহলে আমরা এই তিনটেই দরকার, তাই তো রে? হ্যাঁ। এবারে ডবল বন্ড কার্বনের পাশের কার্বন মানে সেটাকে আমরা আলফা কার্বন বলি, তাই তো রে? হ্যাঁ। ডবল বন্ড কার্বনের এর পাশের কার্বন কোনটা? এইটা। এর পাশের কার্বন কোনটা? এইটা। এর পাশের কার্বন এইটা। ওকে, হ্যাঁ। এটার সাথে কটা হাইড্রোজেন আছে? কটা হাইড্রোজেন আছে রে সৃজিতা? একটা। এই একটা কোথায়? কার্বনে তো 4টে হাত থাকে, এখানে 2টো হাত হয়ে গেল, আর কটা হাত পড়ে থাকলো? 2টো। তাহলে 2টো হাইড্রোজেন বুঝতে পারিস নি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো রে? সরি। এইখানে কটা হাইড্রোজেন আছে? 2টো। এই একটা। হ্যাঁ, এখানে একটা হাইড্রোজেন। হ্যাঁ। আর এখানে কোনটার সাথে কানেক্ট আছে আমি ঠিক বুঝলাম না। বুঝতে পারছি না, বল। মানে এটা মানে একটা কি করে হলো আর একবার বলবেন? এই যে এটা তো কার্বন, কার্বনে তো 4টে হাত থাকে, আমার 2টো হাত থাকলে কি হবে? কার্বনে তো 4টে হাত আছে, তো এই একটা হাত, 2টো হাত, 3টে হাত, আর একটা হাত ভ্যাকেন্ট আছে, ওই ভ্যাকেন্ট হাতে একটা হাইড্রোজেন থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছিস? হ্যাঁ। ওকে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে কটা হাইড্রোজেন রে সৃজিতা? 2টো আছে, 2টো। হ্যাঁ 2টো। তাহলে টোটাল কটা হলো? 2 3 4 5। বুঝতে পেরেছিস না পারিসনি? 5 আলফা হাইড্রোজেন, 5 আলফা হাইড্রোজেন। মমি? হ্যাঁ স্যার পেরেছি। তৃপ্তি, সুশান্ত? হ্যাঁ স্যার। ওকে, আমরা প্রবলেমে আসছি আরো, ঠিক আছে? পরেরটা রেজোনেন্স বলে হেডিং কর, ইরেজ করে দেবো। হ্যাঁ স্যার। স্যার একটা কথা আছে, হ্যাঁ বলছি ওই যে ওপরের যে ওই সাইডের যে ডাবল বন্ড গুলো আছে, ওই কার্বন গুলোকে কেন আমরা ধরতে পারবো না? কেন ধরতে পারবো না? এখানে ধরলে আমি তার পাশে কি আছে, পাশে কোনো আলফা কার্বনকে দেখতে পাচ্ছি মৌমি? না স্যার। তাহলে আমরা ধরে কি করব? আদর করব নাকি ধরে ধরে? ওকে, ইরেজ করে দি। হ্যাঁ স্যার। হ্যাঁ,
রেজোনেন্স বলে হেডিং করে ফেল। দেখ রেজোনেন্সটা মানে কেমিস্ট্রি সেটা ইনঅর্গানিক হোক আর অর্গানিক হোক হোয়াট এভার, ঠিক আছে, রেজোনেন্সটা বিশাল ইম্পর্টেন্ট। মানে রেজোনেন্স ছাড়া কোনো রিয়াকশন পসিবলই হয় না, মানে যেহেতু সব রিয়াকশন আমরা চোখেও দেখতে পারি না, কিছুই করতে অবজার্ভ করতে পারি। রেজোনেন্সটা একটা জাস্ট হাইপোথেটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে, জাস্ট মানে আমাদের নিজেদের সুবিধার জন্য রেজোনেন্সের আইডিয়াটা এসেছে, ঠিক আছে, মানে কোনো একটা কম্পাউন্ডের কিভাবে স্টেবিলাইজ গেইন করে না সেসবের জন্য। রেজোনেন্স অ্যাকচুয়ালি কিন্তু এক্সিস্ট করে না, ঠিক আছে, ইটস পুরোপুরি টোটালি হাইপোথেটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল কনসেপ্ট। ওকে, সো রেজোনেন্সের কনসেপ্টটা কি জিনিস? মেইনলি ভাব আমরা যখন ইন্ডাকটিভ এফেক্ট করেছিলাম সৃজিতা, তখন কি ছিল? সিগমা বন্ড, আমাদের সি সিঙ্গেল বন্ড সি, এখানে একটা সিগমা বন্ড থাকে, সি ডাবল বন্ড সি, এখানে একটা সিগমা বন্ডস একটা পাই বন্ডস থাকে, আর সি ট্রিপল বন্ড সি, এখানে 1 সিগমা বন্ডস এন্ড 2 পাই বন্ডস থাকে, তাই তো রে? হ্যাঁ স্যার। ওকে, সো আমরা ইন্ডাকটিভ এফেক্টে দেখেছিলাম জাস্ট সিগমা বন্ডটাকে আমরা টানছি বা দিচ্ছি, আইদার সিগমা বন্ড থেকে ইলেকট্রন আমরা গেইন করছি, উইথড্র করছি, আর সিগমা বন্ডকে ইলেকট্রন ডোনেট করছি, তাই তো রে? বাট রেজোনেন্সের ব্যাপারটা কি হয়? রেজোনেন্সে জাস্ট পাই বন্ডের ইলেকট্রনটা শিফটেড হয়, ঠিক আছে, কোনো অ্যাটমের পজিশন চেঞ্জ হয় না, জাস্ট পাই বন্ডের ইলেকট্রনের পজিশন, পাই বন্ডের ইলেকট্রনটা শিফটেড হয়। সো কিছু কিছু স্টেটমেন্টাল কোশ্চেন আসে, হ্যাঁ, ফর নিট এক্সামে, যে রেজোনেন্স ইজ ফর্মড বা রেজোনেন্স ইজ ফেনোমেনন হোয়ার দ্য পাই at change in position of the atoms occur, so this is the false. ওকে, মানে অ্যাটমের কোনো পজিশন চেঞ্জ হয় না, শুধুমাত্র ডবল বন্ডসের পজিশনটা চেঞ্জ হয় বা ডবল বন্ডসটা শিফট করে করে বিভিন্ন রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার ফর্ম করে। ওকে সিজিদা, এইটুকুনি বুঝতে পেরেছিস না পারিস? হ্যাঁ পেরেছি। সুশান্ত স্যার একবার একটু ইন্ডাকটিভ এফেক্টটা আমাদের কি জিনিস? জাস্ট মুখস্থ করিস না, বারবার বলছি, জাস্ট কনসেপ্টটা বুঝে একটু মাথায় রেখে দে, হয়ে যাবে, প্র্যাকটিস করবি, কমপ্লিট। সিগমা ইন্ডাকটিভ এফেক্টটা জাস্ট সিগমা বন্ডের ইলেকট্রনটাকে আমরা আইদার উইথড্র করছি আর সিগমা বন্ডের ইলেকট্রনটাকে আইদার ডোনেট করছি। ওকে, বাট রেজোনেন্সের ব্যাপারটা কি? ইন্ডাকটিভ এফেক্টটা জাস্ট টেম্পোরারি এফেক্ট, মানে কিছুক্ষণের জন্য টানছি, কিছুক্ষণের জন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে। রেজোনেন্সের এফেক্টটাও টেম্পোরারি এফেক্ট, বাট ইটস আ হাইপোথেটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে। এখানে কনসেপ্টটা কি? জাস্ট পাই বন্ডের ইলেকট্রনটাকে আমরা দিচ্ছি আর নিচ্ছি, ঠিক আছে, পাই বন্ডের ইলেকট্রনটা পজিশনটা চেঞ্জ করছে, পাই বন্ডের ইলেকট্রনের পজিশন বা পাই বন্ডের পজিশনটাই চেঞ্জ হচ্ছে, বাট কোনো অ্যাটমের পজিশন চেঞ্জ হয় না, ঠিক আছে। এবার আমরা দেখবো, তারপরে আস্তে আস্তে এগুলো মুভ করব। এইটুকুনি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভাব একটা বেনজিন রিং আছে, ঠিক আছে, এই একটা বেনজিন রিং আছে, এই পাই বন্ডস আছে, আমি সব লিখিয়ে দেবো, ঠিক আছে, মানে ডেফিনেশন বই কিছু পড়তে লাগবে না, যদি আমি জিওসি পড়াচ্ছি যখন খাতাটাকে ভালো করে পড়ে প্রবলেমগুলো প্র্যাকটিস করবি, মোর দেন এনাফ। সো এখানে দেখ পাই বন্ডস গুলো আছে, এখানে তো বুঝতে পারছিস এখানে হাউ মেনি পাই বন্ডস আর দেয়ার? 3 পাই বন্ডস আর দেয়ার। হাউ মেনি পাই ইলেকট্রনস আর দেয়ার? 6 পাই ইলেকট্রনস আর দেয়ার। ওকে, সো এখানে রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম করতে বলেছে, তোকে বলেছে ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ দিস বেনজিন রিং। ওকে, এই রেজোনেটিং স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে? আমরা জাস্ট কি বললাম, রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে ফর্ম হয়? শিফটেড অফ দ্য পাই বন্ডস, পাই বন্ডের পজিশনটা শিফটেড হয়। ওকে, আর কিন্তু কিচ্ছু হয় না, কোনো অ্যাটমের পজিশন চেঞ্জ হয় না, কোনো অ্যাটম এদিক ওদিক চলে যায় না, ঠিক আছে, জাস্ট পাই বন্ডের পজিশনটা চেঞ্জ হয়। তাহলে পাই বন্ডটা এখানে পড়লো, পাশের অ্যাটমে এই পাই বন্ডটা উঠে গেল। ওকে, তাহলে স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে? এইখান থেকে পাই বন্ড পড়লো, মানে এখানে পাই বন্ডটা গেল, এইখান থেকে এই কার্বন থেকে পাই বন্ডটা নিয়ে চলে গেল, পাই বন্ডটা চলে গেল, মানে এই কার্বনে ইলেকট্রন শর্টেজ হলো, তাই তো সৃজিতা? হ্যাঁ স্যার। তাহলে ইলেকট্রন শর্টেজ হলে আমাদের কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে ক্যাটায়ন ক্রিয়েট হয়। হ্যাঁ। ওকে, এই পাই বন্ডটা এর মাথায় পড়লো, তাহলে কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে দিস ইজ দ্য অ্যানায়ন অর এক্সেস অফ দ্য ইলেকট্রনস। এইটুকুনি বুঝতে পেরেছিস? হ্যাঁ। আবার এখানে এই এক্সেসটা কি করলো? এখানে এটা ছিল, এই এক্সেসটাতে আবার এটা পড়লো, এটা গেল, ঠিক আছে, সে আরেকটা যে স্ট্রাকচারটা ফর্ম হলো এটা তৈরি হলো। সরি, এই প্লাস এটা পড়লো, মানে এটা এই মাইনাসটা এখানে পড়লো, মানে কি ডবল বন্ডস,
এই পাই বন্ডসটা এখানে পড়লো মানে কি নেগেটিভ, আর উপরে একটা পজিটিভ আছে, ঠিক আছে? আর এই নেগেটিভটা এবার এখানে পড়লো, নেগেটিভটা পড়ে দেখ আবার এই স্ট্রাকচারটাই ফর্ম করে গেল। এই যে আগের যে বেনজিন স্ট্রাকচারটা একই স্ট্রাকচার ফর্ম হয়ে গেল। এটা বুঝতে পেরেছিস না পারিসনি? স্যার ওই লাস্টটা একটু বোঝাবেন, মানে কি করে আগের ফর্মটা এলো? এই পাই, আমি কি বললাম, রেজোনেন্স কিভাবে ফর্ম হয়? জাস্ট চেঞ্জ ইন পজিশন অফ দ্য পাই বন্ডস অর পাই ইলেকট্রনস। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে আমাদের রেজোনেন্স ফর্ম করতে হবে, পাই বন্ডের পজিশনটা চেঞ্জ করছি, এইটা এখানে পড়লো, পাশেরটাতে পড়বে আর তার পাশেরটা থেকে উঠবে। ওকে হ্যাঁ ওকে, তাহলে পাশেরটাতে পড়লো মানে কি এখানে ডবল বন্ড ক্রিয়েট হলো, এইখান থেকে পড়ে যাওয়া মানে কি এখানে ইলেকট্রন শর্টেজ হচ্ছে, তাই জন্য পজিটিভ বা ক্যাটায়ন। হ্যাঁ এখানে পড়ছে মানে কি এখানে ডবল বন্ড ক্রিয়েট হলো, হয়ে গেল, এখান থেকে উঠে এই মাইনাস হলো। বুঝতে পেরেছিস? এখান থেকে এক্সেস অফ দি ইলেকট্রন করছে। হ্যাঁ আবার নেক্সট স্টেপে কি হচ্ছে, নেক্সট স্টেপে এখানে তো এক্সেস অফ দি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা তো এখানে পড়তে পারে, আর এই পাই বন্ডটা উঠে পাশে কার্বনে পড়তে পারে। ওকে, তাহলে দেখ সেই স্ট্রাকচারটাই হলো, এখানে মাইনাস ক্রিয়েট হলো আর এখানে আগের থেকে প্লাস ছিল। ওকে, এবার এই মাইনাসটা যদি পড়ে এই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করে দিল এন্ড দিস উইল ফর্ম দা প্রিভিয়াস স্ট্রাকচার। না বুঝতে পারিস? বুঝতে পেরেছি স্যার। তাহলে দেখ এই যে প্রত্যেকটা এই যে রেজোনেটিং স্ট্রাকচারটা ফর্ম হলো, এইগুলোকে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলে, ঠিক আছে? এই যে রেজোনেটিং স্ট্রাকচারটা ফর্ম হলো, এটা ফর্ম হলো, অ্যাকচুয়ালি ব্যাক করছে আগের ফর্মেই ব্যাক করছে, ঠিক আছে? বাট এইগুলোকে আমরা ফর্ম করছি কেন? এইগুলোকে ফর্ম করার বিকজ রিজনটা একটাই, যে আমরা তার যেহেতু আমরা মলিকিউলসের সাইজ এতটাই ছোট, ঠিক আছে, তার ভেতরে তার কিছু প্রপার্টিস আমাদের শো করার জন্য আমরা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট জেনারেট করি, যেটাকে রেজোনেন্স বলি। বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার। সো এই যে তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার ফর্ম হলো, এই তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচারের এনার্জিটা কিন্তু নিয়ারলি সেম। তিনটে স্ট্রাকচারের এনার্জি কিন্তু ডিফারেন্ট হয় না, নিয়ারলি দ্য সেম এনার্জি, ঠিক আছে? বাট সামথিং রিলেটিভ কন্ট্রিবিউশনস আছে, সেটা আমরা পরে শিখবো। বাট এই তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচারের এনার্জিটাও সেম, শুধু জাস্ট কি হচ্ছে দেখ, কোনো অ্যাটমের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই কার্বন অন্য জায়গায় চলে যায়নি, ঠিক আছে? শুধুমাত্র দেখ অনলি দ্য পজিশন অফ দ্য পাই বন্ডস বা পাই ইলেকট্রনস এর পজিশনটা চেঞ্জ হচ্ছে। ইজ ইট ওকে অর নট? হ্যাঁ স্যার। ওকে, সো ছোট্ট করে একটা একটু ডেফিনেশন লিখে রাখিস। দ্য ফেনোমেনন where the phenomenon where the position of the pi electrons And why? where WHERE, the phenomenon where the position of the pi electron, the phenomenon where the position of the pi electron displacement occurred or বলে লিখে রাখিস, or resonance is formed or the resonance is formed due to shift of the pi electron, due to shift of the pi electron, due to shift of the pi electrons. Sir, resonance is formed, তারপরে আরেকবার বলবেন? Resonance is formed due to shift of the pi electrons. প্যারা চেঞ্জ করলে here no position of any atoms changes, here the no position of any atoms changes. সৃজিতা লিখেছিস? হ্যাঁ লিখছি। and no position of the atoms changes. হ্যাঁ হয়ে গেছে। পরেরটা হেডিং কর, রুলস ফর মেকিং রেজোনেটিং স্ট্রাকচার, রুলস ফর মেকিং রেজোনেটিং স্ট্রাকচার, রুলস ফর মেকিং রেজোনেটিং স্ট্রাকচার।
রুলস ফর মেকিং রেজোনেটিং স্ট্রাকচার। ফার্স্ট নাম্বারটা লেখ, all the atoms in the resonating structure, all the atoms in the resonating structure, all the atoms in the resonating structure must exhibit their proper valency, must exhibit their proper valency, their proper valency। মমি ভ্যালেন্সি মানে কি? হ্যালো মমি, মলি, মলি ঠিক আছে, সরি। এবার বল, আমি ঠিক নাম ডেকেছি। কম্বাইনিং ক্যাপাসিটিটা। বাবা রে, এত কঠিন কথা আমি বুঝি না তো। এই যে সিমরান, ভ্যালেন্সি মানে কম্বাইন পাওয়ার অফ অ্যান এলিমেন্ট। এত শর্টে বল সৃজিতা। The number of atoms that are combining with an atom. Exactly. হ্যাঁ হ্যাঁ, মানে in an element. মানে হ্যাঁ ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি সে নরমালি দ্য নাম্বার অফ দ্য ইলেকট্রনস দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য আউটারমোস্ট শেল অফ দ্য ব্যালেন্স শেল, ঠিক আছে। এবং যে ব্যালেন্স শেল বা আউটারমোস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকে সেটাকে আমরা ভ্যালেন্সি বলি। এবার সেই অবভিয়াসলি আউটারমোস্ট শেলের ইলেকট্রনটাই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, দ্যাটস ফর দিস সেটাকে আমরা ভ্যালেন্সি বলি। হোয়াট এভার, সো বইয়ের ল্যাঙ্গুয়েজ থেকে একটুখানি বেরো, নিজেকে একটুখানি ভাবার চিন্তা কর, ভালো লাগবে। মলি, হ্যাঁ স্যার। দেখ অল দ্য ফার্স্ট নাম্বার রুলটা কি বললাম, all the atom in the resonating structure must exhibit their proper valency, their proper valency। সিমরান লিখেছিস? হ্যাঁ স্যার। সুশান্ত, তৃপ্তি? হ্যাঁ স্যার। their proper valency, so like so it means স্যার একসাথে লিখবো মানে হ্যাঁ হ্যাঁ একসাথে লেখ। so it means the carbon may not have the 5 bonds, carbon may not have the 5 bonds, or the hydrogen may not have the 2 bonds, or the hydrogen may not have the 2 bonds, hydrogen may not have the 5 bonds, or the hydrogen may not have the 2 bonds, okay। এটা মানে কি? কি বললেন? হাইড্রোজেন মে নট হ্যাভ দ্য 2 বন্ডস, হাইড্রোজেনে 2টা বন্ড থাকবে না, কার্বনে 3টে বন্ড থাকতে পারে না, না সরি 5টা বন্ড থাকতে পারে না। সিজিদা লিখেছিস? হ্যাঁ স্যার। সো এটা মানেটা কি? এটা মানেটা এটা যে প্রত্যেকটা রেজোনেটিং স্ট্রাকচারে যেই অ্যাটম গুলো থাকে তাদের একটা প্রপার ভ্যালেন্সি থাকে, ঠিক আছে। প্রপার ভ্যালেন্সি মানে কার্বন যেমন 14 নাম্বার গ্রুপে আছে, ইট হ্যাজ দ্য ভ্যালেন্স শেল অফ দ্য 4 ইলেকট্রনস। নাইট্রোজেন যেমন 15 নাম্বার গ্রুপে আছে, ইট হ্যাজ দ্য ভ্যালেন্স শেল অফ দ্য 5 ইলেকট্রনস, ঠিক আছে। সো অক্সিজেন 16 নাম্বার ইলেকট্রনে আছে, 60 নাম্বার গ্রুপে আছে, ইট হ্যাজ দ্য ভ্যালেন্স শেল অফ দ্য 6 ইলেকট্রনস। এরকম ভাবে যেটা প্রপার ভ্যালেন্সি থাকবে সেটা থাকতে পারে, ঠিক আছে। মানে এর বাইরে কিছু হবে না, মানে অক্টেট রুল ফলো করলেও করতে পারে, নাও করতে পারে, ওকে। সো অক্টেট রুল মানে কি? অক্টেট রুল মানে যে আমরা যে জানি নোবেল গ্যাসের যে গ্যাসগুলো আছে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, সেখানে আউটারমোস্ট শেলে একটা স্টেবল কনফিগারেশন হয়, যে যার জন্য তারা নাইদার দে ক্যান লুজ দ্য ইলেকট্রনস অর দে ক্যান অ্যাবজর্ব এনি ইলেকট্রনস, দ্যাটস ফর দ্য রিজন সবাই চায়, এভরিবডি ওয়ান্ট টু বি স্টেবল, ঠিক আছে। সবাই চায় যে মানে আইদার দেবেও না নেবেও না, সো ওইটাকে আমরা স্টেবল কনফিগারেশন বা অক্টেট রুল বলি। সেটা আমরা পিরিয়ডিক টেবিলে পড়েছিস নিশ্চয়ই, সিজিদা পড়েছিস তো? হ্যাঁ। ওকে, সো সেকেন্ড নাম্বার রুলটা লিখে ফেল। ফার্স্টটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, সেকেন্ড নাম্বার রুলটা কেউ কোনো রেসপন্সই করে না। মৌমি, শ্রীমরান? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর একটু রেসপন্স না করলে মানে এনার্জি স্যার পাই না। নেটের একটু প্রবলেম। কেন তো পড়ে? হ্যাঁ হ্যাঁ স্যার আর 50% বাকি আছে না, তাই জন্য একটু স্লো চলছে। ও, এই ক্লাসটাকে একটুখানি তোরা মানে
সে প্যাক ভরে রাখিস তাহলে সুবিধা হবে। সো 2 নম্বরটা লিখে ফেল। The structure formed the resonating structure formed where all of the resonating structures have nearly the same energy. The resonating structures formed where all of the resonating structures have nearly the same energy. The resonating structure. The structure formed where all of the resonating structures have nearly the same energy. হ্যাঁ স্যার লিখেছি। হ্যাঁ, 3rd নম্বরটা লেখ। The resonating structure formed due to change in position of the pi electrons. ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। আর একটা জিনিস বলে দেওয়া, কোথায় কোথায় রেজোনেন্স আছে ভাব। এরকম একটা কম্পাউন্ড আছে CH3CH, সৃজিতা বল দেখি এখানে রেজোনেন্স হবে কি হবে না? সো সেকেন্ড লাস্ট কি CH2 তারপর ডবল বন্ড? CH2 নয়, CH double bond CH2. Here the resonance is possible or not? সৃজিতা, মৌমি, সিমরান, স্যার পসিবল। সুশান্ত, তৃপ্তি? না, পসিবল না। কেন বল? আমি একটু আগেই বলেছিলাম, যখন বলেছিলাম যে পাই বন্ড শিফটেড হবে, ঠিক আছে, ইটস ওকে। পাই বন্ড শিফটেড হতে গেলে কনজুগেটেড হতে হবে। কনজুগেটেড মানে কি? একটা ছেড়ে আরেকটা হতে হবে। কি বললাম? পাই বন্ড শিফটেড হতে গেলে কনজুগেটেড হতে হবে, মানে একটা পাই বন্ড থাকবে, একটা সিঙ্গেল বন্ড থাকবে, তারপরেরটাই পাই বন্ড থাকবে, তাহলে পাই বন্ডে শিফটেড হতে পারে, না হলে নয়। ওকে, তুই দেখ এই পাই বন্ডটা যদি এখানে পড়ে, এখান থেকে পাই বন্ড ওঠার মতো কেউ নেই। মৌমি, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। That's for the reason here the resonance is not happen. সৃজিতা, ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে এই স্যার এর কনক্লুশনটা আরেকবার বলবেন তাহলে একটু দেখুন। হ্যাঁ, মানে কনক্লুশনটা আরেকবার বলবেন কিভাবে হলো তাহলে? না, কিভাবে হয়নি, রেজোনেন্স হতে গেলে কনজুগেটেড পাই বন্ডস দরকার লাগে। আমি একটু লেখাবো, ঠিক আছে? কনজুগেটেড পাই বন্ডস মানে কি? একটা পাই বন্ড ছেড়ে আর এক পাই বন্ডের পরেরটা সিঙ্গেল বন্ড থাকবে, তারপরেরটাই পাই বন্ডস থাকবে, ঠিক আছে? তাহলে রেজোনেন্স পসিবল হবে, মানে একটা পাই বন্ড পড়বে আর একটা পাই বন্ড উঠবে, না হলে রেজোনেন্স পসিবল হবে না। বাট এখানে দেখ, এই পাই বন্ডটা পড়লো, কিন্তু এখানে কোনো পাই বন্ডস নেই, তারপর ছেড়ে আর একটা পাই বন্ডস, সো এখান থেকে তো পাই বন্ড উঠতে পারছে না, তাহলে রেজোনেন্স হবে কি করে? বুঝতে পেরেছিস সিমরান? হ্যাঁ স্যার। ওকে, ভাব যদি এরকম একটা স্ট্রাকচার থাকতো, এটাতে রেজোনেন্স হবে কি হবে না? হ্যাঁ স্যার হবে। সৃজিতা? স্যার হবে না, এটা হবে না। কেন? স্যার এটা হবে কি? এটা হবে স্যার এটা হবে তো, কারণ সেকেন্ড বন্ডের পরে একটা সিঙ্গেল বন্ড আছে, দিয়ে আবার একটা সেকেন্ড বন্ড আছে, তাহলে রেজোন্যান্স তো হবে। সৃজিতা, কি বলছিস রে? এটা তো CH এর পর সিঙ্গেল বন্ড দিয়ে CH এই লাস্ট না? না, আরো আছে, CH double bond CH2।
CH ডবল বন্ড CH দেখতে পাচ্ছিস না? না, আমার একবার ব্ল্যাক হয়ে গেছিল, এখন আবার হেজি আসছে। ও নেট শেষ হয়ে গেছে নাকি? না না, নেট আছে অনেক, বুঝতে পারছি না কেন হচ্ছে। এটা কটা অবধি ক্লাস রে? 4:45। ওকে, তাহলে দেখ CH3 CH ডবল বন্ড CH, দেখ এখানে CH2 তাই তো, এখানে দেখ সৃজিতা হচ্ছে কিন্তু রেজোনেন্স, এটা পাই বন্ডস পড়লো, এই পাই বন্ডস উঠে গেল, তাহলে হিয়ার দ্য রেজোনেন্স ইজ পসিবল। ওকে হ্যাঁ হ্যাঁ ওকে, সো আমরা দেখে নিই আবার রেজোনেন্স কোথায় কোথায় পসিবল হচ্ছে না। আর একটা एग्जांपल দেবেন? হ্যাঁ করাচ্ছি সব করাচ্ছি, ওয়েট কর। আচ্ছা, এই যে খাতায় যেটা করছিস, এখানে যা করছিস, তোকে বই টাচও করতে হবে না, আমি এইটুকুনি বলতে পারি। তাও তুই সব প্রবলেম পেরে যাবি যদি ঠিক মতো কথাগুলো শুনিস আর মানে প্রবলেমগুলো সলভ করতে যখন যাবি। ওকে, সো যেটা পড়ছিস যেটা লিখছিস সেটাকে ভালো করে কনসেপ্টটা বুঝে তুই যে কোনো প্রবলেম করা স্টার্ট কর, রেজোনেন্সের যে কোনো প্রবলেম পারবি। সো পরে ভাব রেজোনেন্স কখন কখন হয়, ঠিক আছে? যদি ডবল বন্ডস থাকে, একটা সিঙ্গেল বন্ডস থাকবে আর একটা ডবল বন্ডস থাকবে, তখন রেজোনেন্স পসিবল। ওকে, যদি লোন পেয়ার থাকে, এটাকে লোন পেয়ার বলি, লোন পেয়ার বা নন বন্ডেড ইলেকট্রনস, ঠিক আছে? যদি লোন পেয়ার থাকে, একটা সিগমা বন্ডস থাকে আর একটা ডবল বন্ডস থাকে, তাহলে রেজোনেন্স পসিবল হবে। ওকে হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তারপরে আর কখন কখন হতে পারে ভাব, যদি ডবল বন্ড থাকে আর একটা ক্যাটায়ন থাকে, ওকে না যদি ডবল বন্ড থাকে, একটা সিঙ্গেল বন্ড থাকে আর সিঙ্গেল বন্ডের পরেই একটা ক্যাটায়ন থাকে, তাহলে কিন্তু রেজোনেন্স পসিবল হবে। ওকে, যদি নেগেটিভ থাকে, কার্বো অ্যানায়ন থাকে, থার্ডেরটা বুঝলাম না, মানে ডাবল বন্ড থাকবে, তারপরে একটা সিঙ্গেল বন্ড থাকবে, তারপরে যে কোনো একটা মানে যেমন CH2 ডবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, এটা CH2 প্লাস। ওকে, এখানে কিন্তু রেজোনেন্স হবে এই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করার জন্য। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস সিমরান? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সটটা যদি একটা নেগেটিভ থাকে, একটা সিঙ্গেল বন্ড থাকে আর একটা পরেরটাই ডবল বন্ড থাকে, তাহলে রেজোনেন্স হবে। স্যার বলছি, যদি মাইনাসের ক্ষেত্রে মাইনাসটা সিঙ্গেল বন্ড তারপর ডাবল বন্ড তারপর মাইনাস থাকে, ওরকম করে হবে না? না, মাইনাসটা কি এক্সেস ইলেকট্রন, মাইনাসটা এক্সেস ইলেকট্রন সিঙ্গেল বন্ডে পড়লো, পরে ডবল বন্ডটা উঠে গিয়ে অন্য পাশের কার্বনে চলে গেল। মানে রেজোনেন্স তখনই হবে যখন এই অর্ডারে পড়বে। হ্যাঁ, ইয়েস। সৃজিতা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো এটা লিখে নে ফটাফট। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, পরেরটা হেডিং কর রিলেটিভ কন্ট্রিবিউশন। রিলেটিভ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেটিং স্ট্রাকচার। রিলেটিভ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেটিং স্ট্রাকচার। রিলেটিভ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেটিং স্ট্রাকচার। ফার্স্ট নাম্বার উল্টা লেখ, নন পোলার রেজোনেটিং স্ট্রাকচার। হ্যাঁ এটা আরেকবার বলবেন? হ্যাঁ কি বলছিস বল। ও, রিলেটিভ কন্ট্রিবিউশন, রিলেটিভ RELATIVE, রিলেটিভ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেটিং স্ট্রাকচার, টুয়ার্ডস দ্য রেজোনেটিং স্ট্রাকচার, রিলেটিভ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেটিং স্ট্রাকচার। ওকে, হ্যাঁ স্যার। So first number ulta likhe bol, non-polar resonating structures are more contributing than polar resonating structure. Non-polar resonating structures are more contributing than polar resonating structure. লিখেছিস সৃজিতা? are contributing. Non-polar resonating structures are more contributing than polar resonating structure.
than polar resonating structure. লিখেছিস? হ্যাঁ স্যার। ওকে, পোলার মানে কি? পোলার মানে যাদের মধ্যে চার্জ আছে বা চার্জ স্পিসিস কোনো এলিমেন্টস বা কোনো অ্যাটম বা কোনো কম্পাউন্ড, দ্যাট ইজ কল্ড দ্য পোলার কম্পাউন্ড। নন পোলার মানে কি? যাদের মধ্যে কোনো চার্জ নেই, মানে ক্যাটায়ন অ্যানায়ন কিচ্ছু চার্জ নেই, সেগুলোকে আমরা নন পোলার বলি। ওকে, চলো একটা এক্সাম্পল করা যাক। যেমন ভাবে CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2। এটা রেজোনেটিং স্ট্রাকচারটা কি রকম হবে সৃজিতা? রেজোনেটিং স্ট্রাকচারটা বল সিমরান, মলি। মানে স্যার এটা কোশ্চেনটা আরেকবার বলবেন? হ্যাঁ, কোশ্চেনটা কোশ্চেন কিছু না, এটা এক্সাম্পল বলছি আমি। রেজোনেটিং স্ট্রাকচারটা রেজোনেটিং এটা স্ট্রাকচার হবে, হ্যাঁ, এটা হবে। ডাবল বন্ড তারপর সিঙ্গেল বন্ড তারপর ডাবল হ্যাঁ, বন্ড। বুঝতে পেরেছি হবে, আমিও জানি, কিন্তু কি রকম হবে দেখতে সেটাই দেখতে চাই। ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচার। সৃজিতা? হ্যাঁ স্যার, প্রথম CH আর তারপরে CH টার মধ্যে বলছি। ডাবল, তাহলে এই ডবল ওইটা শিফট করে এই ডবল বন্ডটা পড়লো, এটা উঠলো, তাই তো? ওকে, তাহলে কি রকম দেখতে হচ্ছে? CH3 সিঙ্গেল বন্ড CH, এইখান থেকে ডবল বন্ডটা চলে গেল, মানে এখানে ইলেকট্রন শর্টেজ হলো, তার জন্য একটা ক্যাটায়ন বা পজিটিভ চার্জ দিলাম। সিঙ্গেল বন্ড CH। ওকে, এই ডবল বন্ডসটা এখানে পড়লো, মানে একটা ডবল বন্ডস ক্রিয়েট হলো CH। এই ডবল বন্ডসটা উঠে এই কার্বনের মাথায় গেল, মানে সিঙ্গেল বন্ড CH2 মাইনাস। এটা বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার প্লাসটা কেন হলো বুঝতে পারছি। এখান থেকে ইলেকট্রন শর্টেজ, তোর কাছ থেকে যদি আমি টাকা পয়সা নিয়ে নিই, তাহলে তোর কাছে টাকা শর্টেজ হবে না? তাহলে ইউ উইল ডেভেলপ আ ক্যাটায়ন। ওকে সিমরান, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তুই দেখ কোনটা, এবার বল এটা কম্পাউন্ড নাম্বার 1, এটা কম্পাউন্ড নাম্বার 2, কোনটা বেশি মোর কন্ট্রিবিউটিং, ফার্স্ট এরটা না সেকেন্ডটা? সৃজিতা? সেকেন্ড এটা। দেখ আমার কি লেখা আছে, নন পোলার রেজোনেটিং স্ট্রাকচারস আর মোর কন্ট্রিবিউটিং দ্যান পোলার রেজোনেটিং স্ট্রাকচারস। হুইচ ওয়ান ইজ নন পোলার? প্রথম এটা। ইয়েস, ফার্স্ট এরটা। তাহলে এখানে লিখে রাখিস মোর কন্ট্রিবিউটিং, নিচেরটা লিখে রাখিস লেস কন্ট্রিবিউটিং। বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ মলি, স্যার। ও মলি, হ্যাঁ স্যার। এই সে সুশান্ত, তৃপ্তি, ঘুমিয়ে পড়লি নাকি রে? হ্যাঁ স্যার। কম্বল টম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিস বল? সুশান্ত? না স্যার। এটা তাহলে ফার্স্ট এরটা মোর কন্ট্রিবিউটিং, লাস্ট এরটা লেস কন্ট্রিবিউটিং। সো সেকেন্ড নাম্বার উল্টা লিখে ফেল তাড়াতাড়ি, ইরেজ করি। হ্যাঁ স্যার। সেকেন্ড নাম্বার উল্টা লিখে ফেল, যে গ্রেটার দ্য নাম্বার অফ দ্য কোভ্যালেন্ট বন্ড, গ্রেটার দ্য নাম্বার অফ দ্য কোভ্যালেন্ট বন্ড, greater it will be more contributing, greater it will be more contributing, greater the number of the covalent bond, greater it will be more contributing. হয়েছে? greater the number of the covalent bond, greater it will be more contributing, greater it will be more contributing. সৃজিতা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, একটা এক্সাম্পল দেখা যাক। সৃজিতা, এটা রেজোনেটিং স্ট্রাকচার কি রকম হবে? সৃজিতা, মলি, সিমরান,
সুশান্ত, তৃপ্তি, এটা রেজোনেটিং স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে? এটা ও এর উপর কি লোন পেয়ার আছে? হ্যাঁ, অক্সিজেন লোন পেয়ার থাকে তো। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে না, ছোট ছোট। এবার বল। সৃজিদা, সিমরান। হ্যাঁ স্যার, মাথায় একটা মাইনাস আসবে, মানে একটা ডাবল বন্ড উঠে যাবে। ডবল বন্ড উঠবে না, ডবল বন্ড ওটার থেকে লোন পেয়ারটা এখানে পড়ে যাবে। লোন পেয়ারটা পড়লে কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করবে। বুঝতে পেরেছিস? না, আরেকবার আচ্ছা, আরেকবার দেখ, তুই বলতেই পারিস অক্সিজেনে তো হাইলি ইলেকট্রোনেগেটিভিটি, অক্সিজেন তো একে টেনে নিলে এই পাই বন্ডটা উঠে যাবে, তো মজা মজা, ঠিক আছে, এরকম বলতে পারিস। যদি অক্সিজেন একে টেনে নিয়ে পাই বন্ডটাকে তুলে নিত, তাহলে এখানে আরো পজিটিভ ক্রিয়েট হতো। কেউ চায় না বাবা আনস্টেবল ক্রিয়েট হতে, ঠিক আছে, সবাই চায় স্টেবিলিটি গেইন করতে। সৃজিতা, বুঝতে পারলি না পারিসনি? হ্যাঁ পেরেছি। মলি? হ্যাঁ স্যার। সিমরান? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কেউ চায় না আনস্টেবল। যদি অক্সিজেন একে টেনে নিত, তাহলে কার্বনের মাথায় আরো পজিটিভ ক্রিয়েট হতো, সো আরো আনস্টেবল হতো, তাহলে সেটা তো পসিবল নয়। তাই দ্যাটস ফর জন্য সেটার থেকে অক্সিজেনের লোন পেয়ারটা ইজ very loosely held up by the outermost shell of the electrons, so obviously this lone pair can donate and it will stabilize this carbon. না বুঝতে পারিসনি? বুঝতে পেরেছি স্যার। তাহলে দ্যাটস ফর জন্য স্যার বুঝতে পেরেছি। এই লোন পেয়ারটা এখানে পড়ে গেল। তাহলে রেজোনেটিং স্ট্রাকচারটা কি রকম দেখতে হচ্ছে? CH3 C সিঙ্গেল বন্ড C, এখানে এখন কিন্তু আর প্লাস থাকবে না, প্লাসটা উঠে গেছে, ঠিক আছে। তাহলে ট্রিপল বন্ড। এবার অক্সিজেন থেকে ইলেকট্রন শর্টেজ হচ্ছে, তাই অক্সিজেনের মাথায় প্লাস। এবার বল দেখি, ফার্স্টেরটা বেশি মোর কন্ট্রিবিউটিং না লাস্টেরটা বেশি মোর কন্ট্রিবিউটিং? কিসে? স্যার সেকেন্ডেরটা। সেকেন্ডটা বেশি। সৃজিদা, সেকেন্ডটা বেশি মোর কন্ট্রিবিউটিং, সেকেন্ডটা বেশি মোর কন্ট্রিবিউটিং, বিকজ সেকেন্ডটাতে গ্রেটার নাম্বার অফ দা পাই বন্ডস আছে বা কোভ্যালেন্ট বন্ডস আছে, তাই তো? হ্যাঁ স্যার। সো সেকেন্ডটা মোর কন্ট্রিবিউটিং, ফার্স্টেরটা লেস কন্ট্রিবিউটিং। ওকে, তার পরেরটা লিখে ফেল তাড়াতাড়ি। লেখ, ইফ দ্য নেগেটিভ চার্জ, এটা ইরেজ করে দেবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। if the negative charge resides on the third point, if the negative charge resides on the electronegative atom and the positive charge resides on the electropositive atom, and the positive charge resides on the electropositive atom, they are more contributing than স্যার, and the positive charge, তারপর বললাম if the negative charge resides on the electronegative atom, if the negative charge resides on the electronegative atom and the positive charge resides on the electropositive atom, and the positive charge resides on the electropositive atom, they are more contributing than negative charge resides on the electropositive atom, negative charge resides on the electropositive atom and the positive charge resides on the electronegative atom, just opposite, vice versa. সৃজিতা লিখেছিস? স্যার একটু দাঁড়ান, লিখে নি। Sir, they are more contributing. আবার প্রথম থেকে বলবো? Sir, no, on the electron positive, they are more contributing. আমি বলছি, ফার্স্ট থেকেই বলছি। আমি বললাম ইফ দ্য নেগেটিভ চার্জ, ভালো করে শোন, নিজে বুঝে বুঝে লিখে নে। ইফ দ্য নেগেটিভ চার্জ রিসাইডস অন দ্য ইলেকট্রোনেগেটিভ অ্যাটম and the positive charge resides on the electropositive atom, they are more contributing than negative charge resides on the electropositive atom or positive charge resides on the electronegative atom.
ঠিক আছে সৃজিতা? ওকে, একটা এক্সাম্পল দেখা যাক। এই একটা এক্সাম্পল, আর পরে আরেকটা বলছি। সৃজিতা, ফার্স্টের রেজোনেন্স স্ট্রাকচারটা কি হবে বল? ফার্স্টের রেজোনেন্স স্ট্রাকচারটা কি হবে বল? ওই সিঙ্গেল বন্ড থেকে একটা অক্সিজেনের ওইদিকে চলে যাবে, এইচ এর উপর পজিটিভ আসবে, এই নেগেটিভটা পড়বে, তাই তো? এটা উঠবে। হ্যাঁ তাহলে ওর উপর কি আরো লোন পেয়ার আছে? ওর, হ্যাঁ, ওর উপর 4টে লোন পেয়ার আছে তো, মানে 2টো লোন পেয়ার আছে। প্লাস আসবে। হ্যাঁ, আচ্ছা মলি, বুঝতে পারিস নি তো এটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ও এটা দেখ CH2, এটা মাইনাসটা এখানে পড়লো। ওকে, তাহলে এখানে ডবল বন্ডস ক্রিয়েট হলো। এই CH, এই ডবল বন্ডস এর অক্সিজেনের মাথার উপর গেল, অক্সিজেনের মাথার উপর নেগেটিভ হলো। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ। এবার তুই বল, ফার্স্ট এরটা এটা বেশি মোর কন্ট্রিবিউটিং, একেরটা না দুয়েরটা বেশি মোর কন্ট্রিবিউটিং? দেখ, কার্বনটা বেশি ইলেকট্রো পজিটিভ না অক্সিজেনটা বেশি ইলেকট্রো নেগেটিভ? কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ। নো এ বাবা, অক্সিজেন বেশি ইলেকট্রন, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। oxygen atom is very much electronegative atom and the carbon is very much electropositive atom, তাই তো সৃজিতা? হ্যাঁ স্যার, আমি ওটাই বললাম। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ইলেকট্রোপজিটিভ অ্যাটমের উপর নেগেটিভ চার্জ আছে, আর এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর নেগেটিভ চার্জ আছে। হুইচ ওয়ান ইজ মোর কন্ট্রিবিউটিং? সেকেন্ড ওয়ানটা। ইয়েস, সেকেন্ডটা মোর কন্ট্রিবিউটিং। এখানে মোর বলে লিখে রাখিস, আর এখানটা লেস বলে লিখে রাখিস। সুশান্ত, বুঝতে পারিস তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, নেক্সটটা বল কেউ। মলি বল দেখি। লিখছি আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি হবে? এই পরের রেজোনেন্স স্ট্রাকচারটা কি রকম হবে বল? এই যে মলি, স্যার ওই ডাবল বন্ডটা তো নাইট্রোজেনের দিকে পড়বে। না না, কেন একা একা কেন পড়তে হবে? এই লোন পেয়ারটা এটা যাবে, নাইট্রোজেনের লোন পেয়ারটা সিঙ্গেল বন্ডের উপর পড়বে। নাইট্রোজেনের লোন পেয়ারটা পাশে কার্বনে পড়বে, পাশে কার্বনে সিঙ্গেল বন্ড, এই ডবল বন্ডটা উঠে গিয়ে একে স্টেবিলাইজ করবে। বুঝতে পেরেছিস হ্যাঁ মলি? স্যার। হ্যাঁ স্যার। এবার স্ট্রাকচারটা এঁকে ফেল দেখি। H সিঙ্গেল বন্ড C, সিঙ্গেল বন্ড OH অ্যালকোহল, ডাবল বন্ড NH2 প্লাস। সৃজিতা, বুঝতে পেরেছিস? হ্যাঁ। ওকে, তাহলে এটা বল কোনটা বেশি কন্ট্রিবিউটিং, ফার্স্ট ওয়ান না সেকেন্ড ওয়ান? সৃজিতা, এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর পজিটিভ চার্জ আছে, এখানে ইলেকট্রন পজিটিভ অ্যাটমের উপর পজিটিভ চার্জ আছে। হুইচ ওয়ান ইজ কন্ট্রিবিউটিং? সেকেন্ড ওয়ানটা। সেকেন্ডটা। বুঝতে, কনসেপ্টটা ক্লিয়ার তো রে? ও হ্যাঁ 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 স্যার। ওকে, লাস্ট আরেকটা পয়েন্ট লিখে ফেল তাড়াতাড়ি।
ইরেজ করে দিই। নাইট্রোজেনের উপর সেকেন্ড স্ট্রাকচারটায় পজিটিভ চার্জ দেওয়া আছে তো? হ্যাঁ হ্যাঁ, এই দেখ এখান থেকে শর্টেজ হলো তো ইলেকট্রন, তাই না? হ্যাঁ হ্যাঁ। সৃজিদা মানে রেজোনেন্স যতটা হচ্ছে ভালো লাগছে? হ্যাঁ। মানে প্রবলেম হচ্ছে কি? না না, বুঝতে পারছি। ওকে ওকে। নিচে মলি? না স্যার, বুঝতে পারছি। সিমরান? স্যার বলছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ কি বলছিস? রেজোনেটিং স্ট্রাকচার গুলো যে এগুলোকে আরেকটু একটু করাতে পারবেন, মানে কিভাবে প্রথম থেকে আমরা দ্বিতীয় রেজোনেটিং স্ট্রাকচারটাতে যাব? হ্যাঁ হবে তো, হবে তো, এই তো হচ্ছে তো, আরো হবে, দাঁড়া না, তো চাপ কেন নিচ্ছিস? ঠিক আছে, অত চাপ নিতে হবে না, বুঝলি তো? মলি বুঝতে পেরেছিস? এক মাত্র তো স্টার্ট হলো, দাঁড়া একটু ওয়েট কর। যখন আমি বলবো এই যে এবার রেজোনেন্স শেষ হলো, তারপর গিয়ে তুই আমাকে বলিস। সো এটা মোর কন্ট্রিবিউটিং, এটা লেস কন্ট্রিবিউটিং। ওকে, সো ফোর্থ নাম্বার পয়েন্টের আগে রুলগুলো সব শেষ করেই এখন তো রুলের মাত্র একটা করে এক্সাম্পল করাচ্ছি, তারপরে তো আরো তো পরপর তোদের বলবে ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচারস, ঠিক আছে? আর কম্পিটিটিভ বলবে হাউ মেনি রেজোনেটিং স্ট্রাকচারস উইল বি ফর্মড, ঠিক আছে? এরকম কোশ্চেন আসবে, তোদের একটা দেবেই দেবে ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচারস, তোকে ড্র করে করে দেখাতে হবে, মানে বোর্ডস এক্সামে। মলি? হ্যাঁ স্যার। সো ফোর্থ নাম্বার পয়েন্টটা লিখে ফেল তাড়াতাড়ি। Fourth number point লেখ, if the two unit like charges, like মানে same charges, plus plus or minus minus, if the two unit like charges resides on the two unit like charges resides on the same atom, resides on the same atom, they are less contributing, okay? Our para change kore leg, just change the para, like if the two unit unlike charges, resides on the two conjugated atoms, are more contributing, আর একটা প্যারা চেঞ্জ করে লেখ, if the two unit like charges resides on the কি বললাম রে? if the two unit like charges resides on two conjugated atoms, সৃজিতা প্রথম থেকে বল দেখি কি বললাম? না একদম প্রথম থেকে? হ্যাঁ মানে সব যতটুকু বলেছি লিখেছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, তাহলে লেখ লাস্টেরটা বলছি, if the two unit like charges resides on the two conjugated atoms, they are less contributing. Okay, they are less contributing. Okay, একটা এক্সাম্পল দেখা যাক। এটা রেজোনেটিং স্ট্রাকচারটা কি রকম দেখতে হবে?
স্যার ওখানে লোন পেয়ার আছে, সঙ্গে আবার নেগেটিভ চার্জ আছে। হ্যাঁ, কি হয়েছে দাদি? এই নেগেটিভ এখানে পড়লো সৃজিতা? হ্যাঁ স্যার। এই নেগেটিভটা এখানে পড়বে, এই পাই বন্ডটা এখানে উঠে গিয়ে এই নেগেটিভের মাথায় যাবে আবার, তাই তো? হ্যাঁ। তাহলে স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে? এইখান থেকে নেগেটিভ চলে গেল মলি, বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার। এখান থেকে নেগেটিভ, দেখ নেগেটিভ তো, নেগেটিভ মানে কি এক্সেস ইলেকট্রন, এক্সেস ইলেকট্রনটা জাস্ট পড়ছে, একে স্টেবিলাইজ করে দিল, এই পাশের থেকে পাই বন্ডসে উঠে গিয়ে এর মাথায় পড়লো, বুঝতে পারছিস মলি? হ্যাঁ স্যার। তাহলে এন সিঙ্গেল বন্ড, এন, ওকে। এখান থেকে এটা পড়লো মানে কি এখানে ট্রিপল বন্ড হবে, তাই তো? আর এখান থেকে খুলে চলে গেল মানে কি N2-, এটা বুঝতে পেরেছে সবাই? স্যার প্রথম নাইট্রোজেনের উপরে তাহলে প্লাস হবে? কোনটা রে? প্রথমের নাইট্রোজেনের যেটা আছে। না না, প্লাস হবে কেন? ওই এক্সেস ইলেকট্রনটাই তো পড়ছে, শর্টেজ করে তো পড়ছে না। ও আচ্ছা। বা তোর কাছে 2 রুপিস এক্সট্রা আছে, তাহলে 2 রুপিসটা তুই যদি আমাকে দিস, তোর কিন্তু শর্টেজ পড়ছে না টাকা। না না, বুঝতে পেরেছিস? টাকা যদি, হ্যাঁ হ্যাঁ, ওটা 2- কেন হলো? এই যে ডবল বন্ডটা এখানে পড়ে যাচ্ছে, আগে একটা মাইনাস ছিল, তোর কাছে 1 টাকা এক্সট্রা ছিল, আমি আরো 1 টাকা দিলাম, তাহলে 2 টাকা হবে না? হ্যাঁ। বুঝতে পেরেছিস মলি? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখ কোনটা বেশি কন্ট্রিবিউটিং, ফার্স্টেরটা না সেকেন্ডটা? দেখ ফার্স্টেরটা বেশি মোর কন্ট্রিবিউটিং, বিকজ সেকেন্ড ওয়ানে একটা অ্যাটমের উপরেই 2 ইউনিট সেম চার্জেস পড়ে আছে, আর এখানে কি দেখ দুটো পাশাপাশি অ্যাটমে একটা প্লাস একটা মাইনাস, খুব সুন্দরভাবে আনলাইক চার্জেস আছে। দ্যাটস ফর দ্য রিজন দিস ইজ দ্য লেস কন্ট্রিবিউটিং এন্ড দিস ইজ দ্য মোর কন্ট্রিবিউটিং। মলি হিসাব বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আজকে আমি একটু কিছু বাকি আছে, মানে যে ডাউট ক্লিয়ারিং ক্লাসটা দিয়ে দেখ এখানে হাফ অবধি থেকে দিয়ে মানে অফ করাটা ঠিক হবে কি না? আমি ডাউট ক্লিয়ারিং ক্লাসে এটা শেষ করে তারপরে তোদের ডাউটটা ক্লিয়ার করব, যা বলবি, না এটা পরের দিন আবার মুভ করব? আমার ডাউটগুলো ক্লিয়ার হওয়ার পর যদি এটা করেন আবার। হ্যাঁ হ্যাঁ বল। ডাউটগুলো ক্লিয়ার হওয়ার পর যদি করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা 10 মিনিটস একটু ঘুরে আয়, আমি একটু ঘুরে আসি, তারপরে এসে স্টার্ট করছি। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এখন 4:50 বাজে নাকি? 4:50 বাজে? হ্যাঁ, 5 এ জয়েন কর, ওকে? স্যার বলছি ডাউট ক্লিয়ারে কি আমরা জিওসিটি ডাউটগুলো ক্লিয়ার করব? হ্যাঁ যা পারবি, জিওসি, অ্যাটমিক স্ট্রাকচার, যা যা যেটা হয়েছে ঠিক আছে, সেইগুলো ডাউটে যা আছে সেইগুলো বলবি, আমি ফটাফট করে দেবো। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।